আনারবে ছোট থেকে দুর্গা মায়ের ভক্ত ছিল। যখন বাচ্চারা পুতুল বউ খেলতো, তখন আনারবে দুর্গা মায়ের সামনে বসে খেলতো। আনারবির মা গীতা বলে, অনার্বে, কখনো কখনো খেলনা দিয়েও তো খেলাধুলা করো। মা, আমার খেলনা ভালো লাগে না। আমার তো মন চায় আমি আমার দুর্গা মার সাথে খেলি। এভাবেই সময় কাটতে থাকে। সময়ের সাথে সাথে আনারবিও বড় হতে থাকে। তার বাবা মায়ের তার বিয়ে নিয়ে চিন্তা হতে থাকে। অবশেষে আনারবের মা বাবা তার জন্য একটা যোগ্য ছেলে খোঁজে। সাগরের সাথে তার বিয়ে হয়ে যায়। আনারবি, তুমি এই আঁচলের আড়ালে কি লুকিয়েছো? এইটা দুর্গা মা, সে আজ থেকে আমাদের সাথে আমাদের ঘরেই থাকবে। আনারবি, মূর্তিটা মন্দিরে রাখো। আর আমার কথা শোনো, আমার দুইটা ভাবি আছে। তারা নিজেরা আপন বোন। তাদের বাচ্চা না হওয়ার কারণে অনেক খিটখিটে থাকে। তুমি এই ঘরের ছোট বউ, তাই তুমি কখনো তাদের কথার জবাব দিবে না। দেখো, আমার তো মা নেই, তাই তারা আমার কাছে মায়ের সমান। আমি কখনো এমন করব না সাগর। তারপর দিন সকালে বড় ভাবি বলে, আনারবি, এখনো উঠোনি নাকি? এই ঘরে 7টা পর্যন্ত ঘুমানোর নিয়ম নেই। ভাবিও তো 5টা বাজতেই উঠে গেছে। কোথায় তবে? আমি তো দেখতে পাচ্ছি না। ভাবি খুঁজতে খুঁজতে ঘরের মন্দিরে এসে দেখে আনারবি গোসল করে দুর্গা মায়ের ধ্যানে বসে আছে। ভাবি আনারবিকে ডাকে, কি হয়েছে দিদি? এখন তাড়াতাড়ি উঠো, রান্নার কাজে সাহায্য করো। আমি যাচ্ছি দিদি। এতদিন থেকে আমরাই ঘর সামলিয়েছি, তোমার স্বামীর টিফিন বানিয়েছি। এখন তোমার স্বামীকে তুমিই সামলাও। সারাদিন তো শুধু কাজই করে যাও। আমার জন্যও তো একটু সময় বের করতে পারো নাকি? এখন তো আমি আমার দুর্গা মায়ের জন্য সময় দিতে পারি না। আনারবি, তোমার জন্য কি তোমার দুর্গা মাই সবকিছু? আপনি আমার সবকিছু। দুর্গা মা আমার সাথী, যার সাথে আমি আমার মনের সব কথা বলি। যদি তুমি তোমার দুর্গা মাকে এতই মানো, তো তাকে বলো যেন আমার একটা সুন্দর ছেলে দেয়। মা আমাদের ইচ্ছে ঠিকই পূরণ করে দিবে। আনারবি আর সাগরের বিয়ে 6 মাস হয়ে গেছে। দুই ভাবি যেন আনারবির জীবনটাই শেষ করে দিচ্ছে। মহারানী আরামে বসে দুর্গা মায়ের কাপড় ধুচ্ছ? এই ঘরের কাপড় কে ধুবে? যখনই দেখি শুধু পূজা পাঠ। তোমার সংসার করা বাদ দিয়ে সন্ন্যাসী হয়ে মন্দিরে বসা দরকার। কাপড় তাড়াতাড়ি ধুয়ে নাও, আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। রান্নাঘরে থালা বাসন আছে, ওগুলোও পরিষ্কার করে রেখো। ঠিক আছে দিদি। আনারবি চুপচাপ সব সহ্য করে নিত। উপর থেকে সবকিছু দেখছিল মা দুর্গা আর তার সাথে নারদ মুনি। নারদ মুনি বলে, নারায়ণ নারায়ণ। মা, আপনি এটা একদম ঠিক করেননি। কি ঠিক করিনি নারদ? বেচারি আপনার কত ভক্তি করে, আর আপনি তার বদলে শুধু কষ্টই দিচ্ছেন। নারদ, যদি কষ্ট না করো তাহলে সুখের মুখ দেখবে কি করে? ও আমার পরম ভক্ত, এইটুকু তো কষ্ট করতেই হবে, তবেই সে আমার দেয়া সুখের মূল্য বুঝতে পারবে। আপনার লীলা আপনিই জানেন। নারায়ণ নারায়ণ। আনারবি বমি করছিল। তখনই সাগর আসে আর তাকে বলে, কি হয়েছে তোমার আনারবি? কিছুদিন থেকে শরীর কেমন যেন লাগছে, কিছু খেতে ইচ্ছে করে না আর বমি হয়। কি? তবে তুমি মা হতে চলেছো? সবাই শোনো, আনারবি মা হতে চলেছে। আমি বাবা হতে চলেছি। আনারবে আর সাগর তো অনেক খুশি ছিল, কিন্তু দুই ভাবি হিংসায় জ্বলতে লাগলো। বড় ভাবি বলল, আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা হলো না, আর এর? আরো যদি ছেলে হয় তবে সব সম্পত্তির মালিক সে হবে, কিছু একটা করতে হবে। দুই বোন হাসতে হাসতে আনারবির কাছে যায়। আনারবি, তোমার জন্য শুভকামনা। পরদিন সকালে বড় ভাবি গিয়ে এক বালতি কাপড় নিয়ে আনারবির কাছে যায়। আনারবি, যাও ছাদে নিয়ে আসো কাপড়। কিন্তু ভাবি,
যাও, কিছুই হবে না। আনার মেয়ে দুর্গা মায়ের নাম নিয়ে কাপড় ভর্তি বালতি নিয়ে ছাদে যায়। ওর কিছু হয় না। ছাদ থেকে নেমে আসার সময় বড় ভাবে পা লাগিয়ে আনারবিকে নিচে ফেলে দেয়। ব্যথা পাওনি তো? আমি দেখতে পাইনি। ব্যথা তো পেতাম, কিন্তু দুর্গা মা বাঁচিয়ে নিয়েছে। বড় ভাবে তার ঘরে যায় আর তার বোনকে বলে, এভাবে ছোটখাটো ব্যথায় ওর কিচ্ছু হবে না। ওর খাবারের সাথে ওষুধ মিশিয়ে খাওয়াতে হবে। দুপুরে বড় ভাবে খাবারে ওষুধ মিশিয়ে আনারবির কাছে যায়। ভাবি, আপনি কেন খাবার আনতে গেলেন? আমি নিজে নিয়ে আসতাম। তুমি গর্ভবতী, খেয়ে নাও তুমি। আনারবি খাবার থেকে একটু রেখে দেয়। কি করলে এটা আনারবি? আলাদা করে কেন রাখলে? আমি সব খাবার খাওয়ার আগে দুর্গা মায়ের জন্য রেখে নেই। এই বলে আনারবি সব খাবার খেয়ে নেয়, কিন্তু তার কিছুই হয় না। তখন দুই বোন বুঝে যায় এই আশীর্বাদ নিশ্চয়ই দুর্গা মায়ের। তারা অনেকভাবে চেষ্টা করেও কখনো আনারবির কোনো ক্ষতি করতে পারেনি। শ্যামলতলী নামে একটি গ্রামে বাস করত হারায়ণ সেন। সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেই গ্রামে থাকতো। হারায়ণ ছিল একজন দুধ বিক্রেতা। তার নিজের গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো। এভাবে তাদের দিন যাচ্ছিল। খা খা, খেয়ে আমায় বেশি করে দুধ দিবি। হ্যাঁ গো, আমার রান্না হয়ে গেছে, এসো খাবার খেয়ে নাও। ঠিক আছে, চলো। এরপর হারায়ণ খাবার খেতে বসে আর খাবার খেয়ে গরুর দুধ ছেঁকে নেয়। এরপর সেগুলো সাইকেলে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে থাকে। দুধ নেবে? দুধ, খাঁটি দুধ, 20 টাকা কেজি। আসুন আসুন। ও দাদা, এদিকে আসুন। এই দুধগুলো ভালো হবে তো, নাকি জল মিশিয়ে নিয়ে এসেছেন? আরে দিদি, কি যে বলেন! জল মেশানো দুধ বিক্রি করলে কি আর আমার সংসার চলবে? এই যে আমার গরুর দুধ, একদম খাঁটি। ঠিক আছে, তাহলে আমায় 1 কেজি দিন। এরপর মহিলাটি হারায়ণের কাছ থেকে 1 কেজি দুধ নিল। এভাবে হারায়ণ সারাদিন দুধ বিক্রি করতে লাগলো। অন্যদিকে হারায়ণের ছেলে রামু ছিল অনেক দুষ্টু। সে সারাক্ষণ তার বন্ধুদের সাথে আড্ডা দিত। মা, ও মা, খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। সারাদিন বন্ধুদের সাথে ঘুরে এখন নবাবের ছেলে খেতে এসেছে। বলি, পড়াশোনা কি করতে হবে না নাকি? সময় হলে এই পড়াশোনা আমি করে নিব, এ নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না। সময় আরো কবে হবে শুনি? হবে যা হবে, এবার খেতে দাও। হাত মুখ ধুয়ে আয়, তোকে খেতে দিচ্ছি। এরপর রামু হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেয়। সেই গ্রামে ছিল বিশাল বড় একটি আম গাছ। তার আশেপাশে ছিল বাঁশ বাগান। দিনের বেলা সেখানে সবাই আড্ডা দিলেও রাতের বেলা সেখানে কেউ যেত না। রাতের বেলা সেখানে নাকি ভূত দেখা যেত। আর এই খবর হারায়ণের ছেলের কানে পৌঁছে গেল। কি রে, শুনেছিস ওই বাঁশবাগানে নাকি ভূত আছে, আর সেই ভূত নাকি রাতে দেখা যায়? এটা তো আমি আগে থেকেই জানতাম, আমার বাবা আমায় বলেছিল। হ্যাঁ, আর আজ আমি জানতে পেলাম। তবে তোরা যাই বলিস, আমার এটা একদম বিশ্বাস হয় না। আরে এটা একদম সত্যি, বাবাও নাকি একদিন সেখানে থাকা ভূতগুলোকে দেখেছিল। এই জন্য তো রাতের বেলা সেখানে আর কেউ যায় না। তাহলে চল, আমরাও একদিন ভূতগুলোকে দেখে আসি। কি সব বলছিস তুই? ভূত দেখবি মানে? তোর মাথায় কি ঠিক আছে? হ্যাঁ, আমার মাথায় ঠিকই আছে। তুইও আমার সাথে ভূত দেখতে যাবি? না না বাবা, আমার অনেক ভয় লাগে। আমি এসবের মধ্যে নাই, আমি তোর সাথে যেতে পারবো না। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি একাই যাব। একথা বলে রামু বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার মা রান্না করছে।
হ্যাঁ যা, আমি আজ রাতে এক জায়গায় যাব। কোথায় যাবি রে বাবা? বাঁশবাগানে। বাঁশবাগানে মানে? তুই জানিস না ওখানে ভূত আছে? না না, ওখানে যাওয়া যাবে না। আরে মা, আমি তো ভূত দেখতেই যাব, দেখে আসি ভূত দেখতে কেমন হয়। আজে বাজে চিন্তা না করে পড়তে বস। এরপর রামু ঘরে চলে গেল। রাতের বেলা সবাই একসাথে খাবার খেয়ে নিল, এরপর শুয়ে পড়ল। তখনই রামু কাউকে কিছু না বলে সেই বাঁশবাগানের দিকে যেতে লাগলো। চারদিকে অন্ধকার, কুকুরের আওয়াজ ও ঝিঝি পোকার শব্দ হতে লাগলো। রামু কিছুটা ভয় পেতে লাগলো আর আস্তে আস্তে বাঁশবাগানের কাছে চলে এলো। আজ আমাকে দেখতেই হবে, এখানে কোথায় ভূত আছে। রামু গাছের উপরে তাকালো, দেখতে পেল উপর থেকে অনেক আলো দেখা যাচ্ছে। আর তখনই একটি ভূত এসে রামুর সামনে দাঁড়ালো। আহ কিরে বেটা রামু, তুই এখানে কি করছিস? নিজের জীবনের ভয় কি করিস না নাকি? এত তাড়াতাড়ি মরতে এলি যে? তুমি কি ভূত? কেন রে, আমায় দেখতে কি তোর মায়ের মতো লাগছে নাকি? হ্যাঁ, এবার চল, তোকে সবার সামনে নিয়ে যাই। এবার আমার কি হবে? আমি তো সত্যি সত্যি ভূতের কবলে পড়ে গেলাম। এক কাজ করি, অজ্ঞান হওয়ার নাটক করি। এরপর সেই ভূতটি রামুর দিকে আসতে লাগলো। আর তখনই রামু অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে যা, এ তো মনে হয় মরে গেছে। না না, মরা মানুষের মাংস খাওয়া যাবে না। এ কথা বলে ভূতটি সেখান থেকে চলে গেল। ভূতটি চলে যাওয়ার পর রামু সেখান থেকে পালিয়ে বাড়িতে এলো। পরদিন সকালবেলা। কিরে রামু, এখনো ঘুম থেকে উঠছিস না যে? কিরে ওঠ। এ কি, তোর শরীরে যে অনেক জ্বর, এত জ্বর এলো কি করে? মা, কাল আমি বাঁশবাগানের ভূত দেখেছিলাম, কি ভয়ানক দেখতে ছিল। আমাকে বাঁচাও মা, ওই ভূত যে আমাকে মেরে ফেলবে। তোকে না বললাম বাঁশবাগানে না যেতে? দেখলি তো কি হলো এবার? আমি আর কখনো ওখানে যাব না মা। ঠিক আছে, তুই শুয়ে থাক। এ কথা বলে রামুর মা বাহিরে চলে গেল। আর এভাবেই অনেক দিন চলে গেল। একদিন রামুর বাবা হারায়ন দুধ বিক্রি করে বাড়ির দিকে আসতে লাগলো। এ কি, আমি কোন রাস্তা দিয়ে এলাম? এই যে বাঁশবাগানের রাস্তা, এবার আমি এই রাস্তা দিয়ে যাব কি করে? অনেক দূর তো চলে এসেছি, এবার তো ফিরে যেতেও পারছি না। না না, মনে হচ্ছে এই পথ দিয়েই আমাকে যেতে হবে। ভগবান, আজকের মতো ভূতের হাত থেকে আমায় বাঁচিয়ে নিও। এ কথা বলে হারায়ন জোরে সাইকেল চালিয়ে সে বাঁশবাগানের সামন দিয়ে যেতে লাগলো। আরে আরে, এ বেটা তো অনেক জোরে সাইকেল চালাচ্ছে। দাঁড়া, এবার একে যে উচিত শিক্ষা দিতে হবে। তাড়াতাড়ি করে এই বাঁশবাগান পার হতে পারলেই বাঁচি বাবা। অন্যদিকে সেই ভূত এসে হারায়নের সাইকেলের পিছনে বসে পড়লো আর হারায়ন বাঁশবাগান পার হয়ে গেল। এবারের মতো ভগবান আমায় বাঁচিয়ে দিয়েছে। তখনই সে ভূতটি তার হাত হারায়নের কাঁধে রেখে দিল। এ এ আবার কাকার হাত রে বাবা? হারায়ন সাইকেল থামিয়ে পিছনে তাকালো। ভূত! ওরে বাবা, বাঁচাও! হারায়ন পালিয়ে যেতে ধরে আর সে ভূতটি তাকে ধরে ফেলে আর গলায় কামড় বসিয়ে দেয় আর হারায়নকে মেরে ফেলে। তাজা মানুষের রক্ত,
কি যে মজা! রাত কেটে যায়। সকাল হতেই রামু ও তার মা হারায়নকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। মনে হয় সেই ভূতটি আমায় খেতে না পেয়ে বাবাকে খেয়ে ফেলেছে। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। এরপর থেকে গ্রামের প্রতিটা মানুষ আরো সচেতন হয়ে ওঠে। কেউ আর রাতের বেলা সেই বাঁশবাগানের কাছে যায় না। শিমুলতলি গ্রামে গৌরব নামে এক মাঝি বাস করত। সে প্রতিদিন তার কাজ শেষ করে রাতের বেলায় বাড়িতে আসতো। সেরকমই একদিন গৌরব কাজ শেষ করে নৌকা পাড়ে রেখে বাড়ির দিকে আসতে লাগলো। আরে, কি ব্যাপার কাকু? তুমি এত রাতে বাহিরে কোথায় যাচ্ছ শুনি? আরে গৌরব, কোথাও যাচ্ছি না, বরং মেয়ের বাড়ি থেকে এলাম। তাই বলে এই রাতের বেলা? চলো, আমি তোমায় বাড়িতে গিয়ে রেখে আসি। ঠিক আছে, চলো। এরপর গৌরব সেই লোকটিকে বাড়িতে গিয়ে রেখে আসে। এরপর গৌরবও বাড়িতে চলে যায়। গিন্নি, ও গিন্নি! এই তোমার আসার সময় হলো? যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমায় খাবার দিচ্ছি। এরপর গৌরব হাত মুখ ধুয়ে আসে আর গৌরবের বউ তাকে খেতে দেয়। আর গৌরব খাবার খেতে থাকে। হ্যাঁ গো, আজ কত টাকা পেলে? আমাদের নতুন বাড়ি হবে তো? সংসার চালাতেই তো হিমশিম খাচ্ছি, নতুন বাড়ি কি করে হবে? মনে হয় সারা জীবনেই ভাঙ্গা বাড়িতেই থাকতে হবে। না গো, এই ভাঙ্গা বাড়িতে আমি আর থাকবো না। তুমি যেভাবেই পারো আমায় একটা নতুন বাড়ি বানিয়ে দাও। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে গৌরব নদীর ঘাটে যায় আর নৌকাতে গিয়ে বসে পড়ে। তখনই সেখানে এক মহিলা আসে। আরে দিদি, আপনি কোথাও যাবেন নাকি? হ্যাঁ দাদা, আমাকে সামনের ঘাটে একটু নেমে দিয়ে আসুন। ঠিক আছে দিদি, নৌকাতে উঠে বসেন। এরপর গৌরব সেই মহিলাটিকে সামনের ঘাটে নেমে দিয়ে আসে আর মহিলাটি গৌরবকে টাকা দিয়ে দেয়। এভাবে সারাদিন গৌরব কাজ করে। সেদিন রাতের বেলা গৌরব নৌকা নিয়ে ঘাটের দিকে আসতে থাকে। আরে, আমি এটা কি দেখলাম? মনে হচ্ছিল কোনো এক জলপরীকে দেখলাম। না না, এ হয় কি করে? গ্রামের নদীতে জলপরী আসবে কি করে? এরপর গৌরব ঘাটে নৌকা রেখে বাড়িতে চলে আসে। হ্যাঁ গো, জানো আজ কি হয়েছে? আজ আমি একটা জলপরীকে দেখেছি। কিসব বলছো তুমি? এই নদীতে জলপরি আসবে কোথা থেকে? এই রাতের বেলা কি দেখেছো না দেখেছো? কেন জানি বারবার মনে হচ্ছিল ওটা জলপরী ছিল। হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। এরপর তারা ঘুমিয়ে পড়ে আর এভাবেই অনেকদিন যেতে থাকে। আর একদিন রাতে বাড়িতে আসার সময় গৌরব একটি জলপরীকে দেখতে পায়। জলপরীর পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল। আরে, এ কি? এ তো সত্যিকারের পরী, কিন্তু এই জলপরীর কি হয়েছে? আহ আহ বাঁচাও, বাঁচাও আমাকে। এ কি জলপরী, কি হয়েছে তোমার? আহ আমাকে এক সৈন্য দল আঘাত করেছে। তুমি বাঁচাও আমাকে। ঠিক আছে, ঠিক আছে। একথা বলে গৌরব কিছু পাতার রস করে জলপরীর শরীরে লাগিয়ে দেয়। এরপর জলপরী আস্তে আস্তে সুস্থ হতে থাকে আর গৌরব সেখানেই বসে অপেক্ষা করতে থাকে। আচ্ছা মানব, তোমার বাড়ি কোথায় আর তুমি বাড়িতে যাচ্ছ না কেন? আমার বাড়ি তো এই পাশেই, তবে তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। এখানকার মানুষজন বেশি ভালো না, তোমায় দেখলে আবার কেউ ক্ষতি করতে চাইবে। তুমি
তুমি সত্যি অনেক ভালো। কিন্তু তুমি এই নদীতে আসলে কিভাবে? আমার জানা মতে গ্রামের নদীগুলোতে তো জলপরি থাকে না, তারা তো সমুদ্রে থাকে। হ্যাঁ, আমিও সমুদ্রে ছিলাম। সমুদ্রে একটি বড় মাছ এসেছিল যে সবাইকে খেয়ে ফেলেছিল। আমার মা বাবাও এখন আর নেই, আর আমাকে আমার এক বন্ধু এখানে নিয়ে এসেছে। বন্ধু? সে আবার কে? আমি সমুদ্রের কিনারায় এসে পড়েছিলাম। আমার শরীরে অনেক ক্ষত। তখনই একটি লোক এসে আমার জীবন বাঁচিয়েছে, আর আমি তাকে সব কথা খুলে বলি, যার কারণে সে আমায় এই গ্রামের পুকুরে নিয়ে আসে। ওহ, তাই তো বলি, গ্রামের পুকুরে জলপরি এলো কি করে? এরপর জলপরি সুস্থ হয়ে যায়। তারপর গৌরব জলপরীকে রেখে বাড়িতে চলে আসে, আর এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে। এ কি, আমি কোথায় চলে এসেছি? হ্যাঁ গো, তাড়াতাড়ি উঠে পড়ো, দেখো আমরা কার বাড়িতে এসেছি। কি হলো? এই সকালবেলা চেঁচাচ্ছ কেন? আরে গিন্নি, আমরা কার বাড়িতে এসেছি গো? কাল রাতে তো নিজের বাড়িতেই শুয়েছিলাম। চলো বাহিরে গিয়ে দেখি। এরপর তারা বাহিরে বের হয়, আর গিয়ে দেখে তাদের বাড়িটি এক নতুন বাড়িতে পরিণত হয়েছে। হ্যাঁ গো, এ তো দেখছি স্বপ্নের মতো হয়ে গেল। আমার মনে হয় এ কাজ ওই পরী করেছে। জলপরি? কোথায় আবার জলপরি? গ্রামের নদীতে জলপরি। সেদিন জলপরির সাথে আমার দেখা হয়েছিল। আমি যে জলপরির জীবন বাঁচিয়েছিলাম, আর সেজন্যই জলপরি আমাদের বাড়ি উপহার দিয়েছে। তাহলে তুমি বরং জলপরির সাথে একবার দেখা করে আসো। একথা শুনে গৌরব নদীর কিনারায় গেল আর জলপরীকে ডাকতে লাগলো। জলপরি, ও জলপরি, কোথায় তুমি? কি হলো, তুমি আমায় ডাকছো কেন? আচ্ছা, তুমি কি আমাদের একটা নতুন বাড়ি দিয়েছো? হ্যাঁ, আমি তো দিয়েছি। এ যে সত্যি আজব ব্যাপার, আমি যে বিশ্বাস করতেই পারছি না। এরপর জলপরি পানিতে ডুব দিল, আর কয়েকটি মাছ এনে গৌরবকে দিয়ে দিল। এবার বাড়িতে গিয়ে এই মাছগুলো দিয়ে পেট ভরে খাবার খাও, আর আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি আমার কাছে যখনই যা চাইবে তাই পাবে। একথা শুনে গৌরব ভীষণ খুশি হয়ে গেল, আর বাড়িতে গিয়ে তার বউকে সবটা খুলে বলে। এবার বুঝি আস্তে আস্তে আমার সব ইচ্ছাই পূরণ হবে। হ্যাঁ গো, দেখলে তো, ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। দাও, আমি বরং এই মাছগুলো রান্না করি। একথা বলে গৌরবের বউ মাছ কাটতে থাকে। তখনই সে দেখতে পায় মাছের ভিতরে অনেক হিরে। হ্যাঁ গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও আমি যে হিরে পেয়েছি। আরে তাই তো, হ্যাঁ গো, আমাদের যে ভাগ্য খুলে গেল। এবার থেকে আমরা সুখেই দিন কাটাবো, হি 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 হি। এরপর থেকে তারা অনেক সুখে দিন কাটাতে লাগলো।